খেয়ালিস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে গল্পগুলো শুনে আমাদের মতো ছোট চ্যানেলের পাশে দাঁড়াবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের গল্পটির লেখক তন্ময় চক্রবর্তী। লোভ হচ্ছে ষড়রিপুর ৩ নম্বর রিপু। ষড়রিপু হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। আমার আজকের বিষয় এই ষড়রিপুর ৩ নম্বর রিপু লোভকে নিয়ে। আমি মনে করি লোভ হচ্ছে সব অবৈধ কাজের মূলে। এই যে চুরি, খুন, ধর্ষণ, চোরা কারবার সবই তো লোভের বশে। লোভ না থাকলে মানুষ ভুল কাজ করতে পারে না, আর লোভের বশে এমন কোনো কাজ নেই যা মানুষ করে না। এই গল্পের ৩টে প্রধান চরিত্র আছে: সৌমেন, নিবেদিতা আর নীলাঞ্জন। ওরা ৩জন ছিল ভালো বন্ধু। ওরা একে অপরের জন্য জীবনও দিতে পারে। ওরা ৩জনই বড় হয়েছিল একটি অনাথ আশ্রমে। ওরা ছিল এই সমাজের এবং নিজের মা বাবার বহিষ্কৃত সন্তান, যাদেরকে আশ্রমের দরজার বাইরে ফেলে দেওয়া হয়। এই বাচ্চাদের কিন্তু এতে কোনো দোষ থাকে না, অথচ সারা জীবন মা বাবা না থাকার কষ্ট, দুঃখ এদেরকে পেতে হয়। তবে এতে ওদের ৩জনের কিছু যায় আসে না। ওরা একে অপরকে হাত ধরে বড় হয়েছে, একসাথে কলেজ পাশ করেছে, একসাথে হোটেল ম্যানেজমেন্ট কোর্স সম্পূর্ণ করে নিজেদের রেস্টুরেন্টের ব্যবসা শুরু করেছে, আর কিছুদিনের মধ্যেই খুব উন্নতি করে নিয়েছে। আর অন্যদিকে নিবেদিতার মনে প্রেম জাগিয়েছে নীলাঞ্জন। নিবেদিতা নীলাঞ্জনকে মনে মনে ভালোবাসে, তবে নীলাঞ্জনকে সে বলেনি এ কথা। নীলাঞ্জন হচ্ছে ওদের মধ্যে একটু বেপরোয়া গোছের, আর নিবেদিতা একটু আবেগী। তবে ওদের মধ্যে সৌমেন ছিল ভারসাম্য, ধীর, শান্ত, গম্ভীর, ভেবেচিন্তে কাজ করত। বলতে গেলে ওদের ব্যবসার এবং জীবনের মুখ্য স্তম্ভ ছিল সৌমেন। নিবেদিতা এবং নীলাঞ্জন সৌমেনকে খুব ভালোবাসত। তাই যখন নিবেদিতা নীলাঞ্জনকে মনের কথা বলবে ঠিক করলো, তখন আগে বলল সৌমেনকে। আর সৌমেন সব শুনে গম্ভীর স্বরে বলল, নিবেদিতা, তুই নীলাঞ্জনের সাথে বিয়ে করতে চাস? কর, তবে আমি তোকে ছোটবেলা থেকে ভালোবাসি। নিবেদিতা কি বলবে বুঝে উঠতে পারে না। নিবেদিতাও খুব ভালোবাসে সৌমেনকে। সত্যি বলতে নীলাঞ্জনের থেকে বেশি বিশ্বাস ও সম্মান ও সৌমেনকেই করে। তবে নিজের হৃদয়ের গভীরে স্থান শুধুমাত্র নীলাঞ্জনকেই দিয়েছে। সৌমেনকে কি বলবে ভাবছে। এমন সময় নীলাঞ্জন এসে পড়ে, আর তখনই খুব জোরে হেসে ওঠে সৌমেন। হাসতে হাসতেই বলল সৌমেন, নিবেদিতা, আমি সব আগে থেকেই জানি। আমি তো মজা করছিলাম। আমি জানি তুই এই গবেরটাকে ভালোবাসিস, বিয়ে করতে চাস, আর আমি এও জানি নীলাঞ্জনও তোকে ভালোবাসে। কি করে তোকে বলবে সেটা বুঝতে পারছে না। কিরে, তাই তো? নীলাঞ্জন হেসে বলে, একদম ঠিক। এই বলে নীলাঞ্জন আর নিবেদিতা সৌমেনকে জড়িয়ে ধরে। নীলাঞ্জন আর নিবেদিতার সবকিছুই ছিল সৌমেন। সৌমেন বয়সেও ওদের চেয়ে খুব বেশি না হলেও কিছুটা বড় ছিল। সৌমেন ছোট থেকেই ওদের আগলে এসেছে। খুব স্নেহ করত নীলাঞ্জন আর নিবেদিতাকে। তবে ওদের সম্পর্ক ছিল বন্ধুত্বর। নীলাঞ্জন আর নিবেদিতার স্বভাব ছিল খুবই মস্তি মজাকের। দুজনই পার্টি করতে ভালোবাসত নাইট ক্লাবে যেতে। আর সৌমেন এসবের মধ্যে না থাকলেও ওদের সাথে সবসময় থাকতো। ওরা গন্ডগোল বাঁধাতো আর সৌমেন ঠিক করত। এই তো গত শনিবার পাবে ওরা ঝগড়া বাঁধালো। কোন একটা ছেলে নিবেদিতার সাথে অভদ্রতা করেছে বলে নীলাঞ্জন ওকে পেটাতে শুরু করে। নিবেদিতা বলে যে ওই ছেলেটা তার সাথে অভদ্রতা করেছে বলে নীলাঞ্জন ওকে মেরেছে। কিন্তু ওই সময় ওরা সবাই নেশাগ্রস্ত, তাই পুলিশ সবাইকে ধরে নিয়ে যায় থানায়, আর ওদের থানা থেকে ছাড়ায় সৌমেন। এমন অনেক উদাহরণ আছে যেখানে সমস্যায় পড়ে ওরা আর ঠেলা সামলানোর ভার পড়ে সৌমেনের কাঁধে। সৌমেনের এতে কোনো অসুবিধা নেই, তবে ওর চিন্তা ওদের জন্যই বেশি। নীলাঞ্জনকে সে বকাবকি করে বলে ওঠে, তুই একদিন মুশকিলে পড়বি, আর সাথে নিবেদিতাকেও মুশকিলে ফেলবি। এবার তো বড় হ তোরা।
ওরা দুজনেই বলে ওঠে, তুই তো আছিস আমাদের রক্ষা করার জন্য। ব্যাস, অমনি কথা শেষ। ছোটবেলাটা ওদের ভালো না হলেও জীবনের এই সময়টা ওদের চমৎকার সুন্দর ছিল। বন্ধুত্ব, ভালোবাসা, টাকা পয়সা, নাম সবই ছিল ওদের। একদিন রাতে ওরা একসাথে বসে আছে। সৌমেন বলল, তাহলে তোরা বিয়েটা সেরে নে এবার। নীলাঞ্জন বলল, তারা কিসের, মুম্বাইয়ের নতুন ক্যাফের কাজটা শেষ হোক না, তারপরেই নয় বিয়ের কথা ভাবা যাবে। নিবেদিতা বলল, নীলাঞ্জন, তোর তারা না থাকতে পারে, আমার আছে। সৌমেন বলল, আর আমারও। আমি আর তোদের সামলাতে পারছি না রে, এবার তোরা বিয়ে করে একে অপরকে সামলা। নীলাঞ্জন বলল, ওরে বেটা, তুই এই জন্য আমাদের বিয়ের জন্য তারা দিচ্ছিস? শুনে রাখ, আমাদের বাচ্চা সামলানোর দায়িত্ব তোর ওপর থাকবে, তুমি ছাড়া পাচ্ছ না। ওরা তিনজন একসাথে হেসে ওঠে। ঘটনাটা ঘটেছিল তার 3 দিন পর, যা ওদের জীবনকে তছনছ করে দেয়। যেমন ঝোড়ো হাওয়া নিমেষের মধ্যেই 100 বছরের বানানো বাড়িঘরকে তছনছ করে দেয়, ঠিক সেইভাবেই ওদের এতদিনের বানানো স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয়। সেদিন সকাল সকাল নীলাঞ্জন মুম্বাইয়ের জন্য বেরিয়ে পড়ে ওদের নতুন ক্যাফের কাজ দেখতে। মুম্বাইয়ের হোটেলে 2-4 দিন থেকে কাজ শেষ করে ফিরবে কলকাতাতে। প্রথম দিন সব ঠিকঠাক থাকে। রাতে হোটেলে থাকে নীলাঞ্জন, এই হোটেলেই সে ওঠে প্রতিবার। সকালে আবার বেরিয়ে পড়ে নিজের ক্যাফের কাজ দেখতে। সামনের মাসে নতুন ক্যাফের উদ্বোধন হবে, আর তার সাথে হবে নীলাঞ্জন আর নিবেদিতার বিয়ের তারিখের ঘোষণা আর পার্টি। সেদিন সারাদিন ক্যাফের কাজ দেখে রাতে নীলাঞ্জন হোটেলে ফিরল, সোজা নিজের রুমে গেল। আজ সে খুব ক্লান্ত, খেয়ে শুয়ে পড়ল। সকালে যখন ওর ঘুম ভাঙল তখন বেলা হয়ে গিয়েছে। সাধারণত এত দেরি হয় না উঠতে, তবে আজ হয়েছে। বিছানা থেকে উঠতে গিয়ে পাশে নজর যেতেই ছিটকে পড়ল নীলাঞ্জন। বিছানার ওপাশে শুয়ে আছে ঋতিকা। ওর চোখ দুটো খোলা, বুকে ছুরি বসানো, রক্তে সারা বিছানা ভিজে গেছে। ঋতিকা ছিল ওদের মুম্বাই ক্যাফের ইনচার্জ। পুলিশ নীলাঞ্জনকে ঋতিকার হত্যা এবং ড্রাগের কালো কারবারে অভিযুক্ত করে। তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পুলিশ পায়। নীলাঞ্জনের যাবজ্জীবন কারাবাস হয়। এদিকে নিবেদিতার অবস্থা খুব শোচনীয়। এই খবর শুনে সে একদিন নিজের হাতে শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করে। সৌমেন ঠিক সময় হাসপাতালে নিয়ে যেতে প্রাণ রক্ষা হয়, কিন্তু নিবেদিতা যেন লাশ হয়ে গিয়েছে। নীলাঞ্জনকে আদালত থেকে জেলে নিয়ে যাওয়ার সময় নীলাঞ্জন পালাবার চেষ্টা করে। পুলিশ ওকে রুখতে গুলি চালায়। গুলি ওর পিঠে লাগে, যেটা বুক দিয়ে বেরিয়ে যায়, এবং নীলাঞ্জন মারা যায়। সৌমেন একাই সব সামলায়। 1 সপ্তাহ পর নিবেদিতা একটু সুস্থ হলে সৌমেন ওকে বাড়ি নিয়ে আসে। নিবেদিতা সৌমেনকে বলে, তুই প্রতিবারের মতো এইবারে পারলি না ওকে বাঁচাতে? সৌমেন বলল, না, আমি এবার হেরে গেলাম। কি করতাম, ও যে কালোবাজারিতে জড়িত ছিল আমাদেরকে বুঝতে দেয়নি। ঋতিকার সাথে যে ওর সম্পর্ক ছিল সেটা তোকে কখনো জানতে দেয়নি। নিবেদিতা হাউ হাউ করে কেঁদে ফেলে সৌমেনকে ধরে। সৌমেন ওকে বোঝায়, বলে, দেখ, ও আমাদের ছেড়ে চলে গেছে, এবার তুইও যদি চলে যাস আমি কি নিয়ে থাকবো বল? আমাদের এত বড় ব্যবসার কি হবে? নিবেদিতা বলে, ওসব আমি আর পারবো না, তুই দেখ। তবে আমি আর আত্মহত্যা করতে পারবো না, কারণ আমি আর একা নেই সৌমেন, আমার শরীরে আরেকজন বেড়ে উঠছে। আমি মা হতে চলেছি, আমাকে ওর জন্য বাঁচতে হবে। এই ঘটনার 1 বছর হয়ে গিয়েছে। সৌমেন আজ নিবেদিতা আর নীলাঞ্জনের আত্মার শান্তির জন্য বাড়িতে পুজোর আয়োজন করেছিল। আজ সকালে হোম হয়েছিল। হোমের ছাই এখনো একটু একটু গরম। সৌমেন সামনে চেয়ার পেতে বসে আছে। ঠিক এই সময় কারেন্ট চলে যায়, সারা বাড়ি অন্ধকার হয়ে যায়। সৌমেন উঠে যায় দেখতে কি হলো, কিন্তু একটা ঘন কালো ছায়া তার পথ অবরোধ করে। ওই কালো ছায়া বলে ওঠে, থাক, আজকে আর আলো লাগবে না সৌমেন। সৌমেন চমকে ওঠে, কে কে? ওখানে ছায়াটা নড়ে ওঠে, আমি, চিনতে পারছিস না? সৌমেন বলে, নিবেদিতা তুই? কিন্তু না না।
এ তো হতে পারে না। কি হতে পারে না রে সৌমেন? যাকে আমি নীলাঞ্জনের চেয়ে বেশি বিশ্বাস করতাম, সে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে, নিজের বন্ধুকে ফাঁসিয়ে পুলিশকে টাকা খাইয়ে নীলাঞ্জনের হত্যা করতে পারে, সে বলছে হতে পারে না? সৌমেনের গলা ভয়ে আটকে জড়িয়ে আসে। কিন্তু তুই তো মারা গেছিস। নিবেদিতা বলে, মারা গিয়েছিলাম নাকি তুই মেরেছিলি আমাকে আর আমার নীলাঞ্জনকে? সৌমেন এবার চিৎকার করে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি তোকে, আমি ফাঁসিয়েছিলাম নীলাঞ্জনকে। তাতে কি হয়েছে? কি করতাম? আমি এত বড় ব্যবসা দাঁড় করিয়েছি, আর নীলাঞ্জন হবে মালিক? তোরা বিয়ে করে মজা করবি আর আমি চুপ করে থাকবো? আমি ছোট থেকে তোকে ভালোবাসতাম, আর নীলাঞ্জনকে তুই ভালোবাসলি, তাই সরিয়ে দিয়েছিলাম ওকে। তোকে মারতাম না, তবে যেদিন তুই বললি নীলাঞ্জনের বাচ্চার মা হতে চলেছিস, আমি ঠিক সেই মুহূর্তে ঠিক করলাম তোকেও নীলাঞ্জনের কাছে পৌঁছে দেব। এবার নিবেদিতার ছায়ামূর্তি বলল, আর তাই তুই সেদিন আমার স্বাক্ষর নিয়েছিলি সব সম্পত্তির পেপারে, সব নিজের নামে করে নিয়েছিলি, তোর এত লোভ। হ্যাঁ, আমি লোভী। অনাথালয় পেট ভরে খেতে পেতাম না, পড়ার জন্য ছিল ছেঁড়া জামা কাপড়। আমি বড় হতে চেয়েছিলাম, আর এতে ভাগ বসাতে এলি তোরা। পেশ করেছি আমি, আমার এই সব সম্পত্তির মালিক আমি একা। এবার ছায়ামূর্তি বিকট স্বরে চিৎকার করে উঠল, আর তার সঙ্গে সঙ্গে সৌমেনের শরীরটা হাওয়াতে ভেসে উঠল। নিবেদিতার ছায়ামূর্তির চোখ ফাটার মতো জ্বলে উঠল। সেই জ্বলন্ত চোখে দেখা গেল রাগ এবং ঘৃণা। ছায়ামূর্তি বলল, তোর মতো লোভী, ষড়যন্ত্রকারী, বিশ্বাসঘাতকের জীবিত থাকার কোনো অধিকার নেই। সৌমেন বলল, না না, আমাকে মারিস না, আমি মরে গেলে এত সম্পত্তির কি হবে? এই সব তো আমার। সৌমেনের প্রতিটা কথা যেন নিবেদিতার ছায়ামূর্তিকে রাগে ঘৃণায় ভরে দিচ্ছিল। সে বলল, ছেড়ে দিতাম যদি তুই শুধু নীলাঞ্জন আর আমাকে মারতিস। তুই আমার সন্তানকে হত্যা করেছিস। এতক্ষণ হোমের ছাই শান্ত ছিল, কিন্তু এখন সেটা জ্বলে উঠেছে। সৌমেন ঠিক তার উপরে হাওয়ায় ঝুলন্ত। আগুনের শিখা গায়ে লাগতেই সৌমেন চিৎকার করে ওঠে, আর নিবেদিতা হেসে ওঠে। সে এক হিংস্র হাসি। সৌমেনের শরীরের চামড়া একটু একটু করে পুড়ছে, আর সৌমেন আর্তনাদ করে উঠছে, আমায় ছেড়ে দে, ছেড়ে দে। ছায়ামূর্তি বলল, সেদিন যখন আমি আগুনে পুড়ে যাচ্ছিলাম, আমিও আমার সন্তানের চিৎকার শুনতে পাচ্ছিলাম, কারণ ও আমার সাথে ওই জ্বলন্ত আগুনে পুড়ে ছাই হচ্ছিল। নিবেদিতার ছায়ামূর্তি এবার যেন কেঁদে উঠল, এক ভয়ঙ্কর চিৎকার, আর্তনাদ মেশানো কান্না। আর তার সাথে সাথে হোমের আগুনে সৌমেন পড়ে গেল। কিছুক্ষণ ছটফট করলো সৌমেনের দেহ, তারপরে নিথর হয়ে গেল। নিবেদিতার ছায়া মিশে গেল হাওয়ায় শান্তির খোঁজে, যেখানে থাকবে না সৌমেনের মতো মানুষের লোভ। গল্পটি এখানেই শেষ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের গল্পটি কেমন লাগলো। আপনাদের যদি কোনো ভৌতিক গল্প বা ঘটনা জানা থাকে, তাহলে সেটা আপনারা পাঠাতে পারেন ভয়েস রেকর্ডিং বা মেসেজের মাধ্যমে ফেসবুক পেজের লিঙ্কে, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্পটি ভালো লাগলে সেটা আমাদের চ্যানেলে শোনানো হবে বা পডকাস্ট করা হবে।